বাংলাদেশের জন্য চিকেন স্ন্যাক কি আরো প্রস্তুত? আমরা বেশ কিছুদিন যাবতই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পর থেকেই শুনছি যে ভারতের সবচেয়ে সংবেদনশীল ভূমি নিয়ে ভারত একটা বাড়তি প্রস্তুতি নিচ্ছে যে বাংলাদেশ দিয়ে চিকেন স্ন্যাকের সবচেয়ে সরু করিডোর হচ্ছে 20 থেকে 22 কিলোমিটার। এই 20-22 কিলোমিটার ভূমিকে কেন্দ্র করে ভারতের 7টি রাজ্যের যোগাযোগ আবর্তিত হয়, যেখানে প্রায় 4.5 কোটি মানুষ বসবাস করে। এই 7টি রাজ্যকে কোনোভাবেই বাংলাদেশের জন্য অরক্ষিত করতে পারে না ভারত, তারই প্রস্তুতি চলছে। এই প্রস্তুতির আপডেট দিল গতকাল ইন্ডিয়া টুডে সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম। সেই আপডেটে যেটি জানা যাচ্ছে যে ভারত নয়াদিল্লি ব্যাপক প্রস্তুতি নিয়ে রেডি হয়ে আছে। ভারত তার পূর্ব সীমান্তে শিলিগুড়ি করিডোর বরাবর দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে, এটি পুরনো খবর। মাত্র 22 কিলোমিটার প্রস্থের এই সংকীর্ণ করিডোরই দেশের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে, তাই এই অঞ্চলে কৌশলগত গুরুত্ব অপরিসীম। এই করিডোর ঘিরে 3টি নতুন সামরিক ঘাঁটি গড়ে উঠেছে। আপনারা জানেন এই খবরগুলো, যা নয়াদিল্লির প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আমি বরাবরই বলি যে নয়াদিল্লি আগের থেকে যদি বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতির কারণে সামরিক বাজেট বা প্রতিরক্ষা বাজেট একটু বাড়িয়ে দেয়, তাতে কিচ্ছু যায় আসবেও না। নতুন 3টি সামরিক ঘাঁটি পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ির কাছে লাসিত বরফুকান মিলিটারি স্টেশন। এই 3টি ঘাঁটি শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং দ্রুত মোতায়েন বাহিনী, গোয়েন্দা ইউনিট এবং প্যারা স্পেশাল ফোর্স দিয়ে সজ্জিত কৌশলগত কেন্দ্র হিসেবে তৈরি হচ্ছে। লক্ষ্য একটাই, শিলিগুড়ি করিডোরকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখা। ভারতের এই প্রস্তুতিকে মূলত বলা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রভাবেই এই প্রস্তুতিটা অত্যন্ত জোরালো এবং জোরদার করা হয়েছে। ভারতের সাথে চমৎকার সম্পর্কে থাকা শেখ হাসিনার সরকার ইতিমধ্যেই ক্ষমতা হারিয়েছে, প্রায় 1.5 বছর হতে চলছে। আর তার জায়গায় এসেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, যার নীতি ক্রমশ চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকছে। রিপোর্ট বলছে বাংলাদেশ $2.2 বিলিয়ন মূল্যে চীনা যে 10C যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে এবং ড্রোন উৎপাদনেও বেজিং এর সঙ্গে কাজ করছে। একই সময় পাকিস্তান বাংলাদেশকে F-17 ব্লক সি যুদ্ধ বিমান সরবরাহ করেছে। এই পরিবর্তন ভারতের জন্য উদ্বেগের কারণ সীমান্তের এত কাছে থাকা একটি দেশে চীন পাকিস্তানপন্থী অবস্থান শিলিগুড়ি করিডোরকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ভারত এটি আশঙ্কা করছে। পশ্চিমবঙ্গের চোপড়ার যে নতুন সামরিক ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে খুব কাছাকাছি, কিন্তু ইন্ডিয়া টুডে বলছে যে 1 কিলোমিটারেরও কম দূরে। এটি সঠিক নয়, আরো অনেক দূরে। এর ফলে যেটি হোক মোটামুটি কাছাকাছি, ফলে সীমান্তের ওপার পর্যন্ত নজরদারি এবং প্রয়োজনে দ্রুত বাহিনী মোতায়েন করা সম্ভব হবে। ভারত ইতিমধ্যে রাফাল যুদ্ধবিমান, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে নিজের অবস্থানকে বহুগুণ শক্তিশালী করেছে। প্রতিরক্ষা বৃত্ত এখন আর শুধু প্রতিক্রিয়াশীল নয়, প্রয়োজনে সক্রিয়ভাবে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই সাজানো। ভারত মোটামুটি বাংলাদেশের সাথে যে পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র অবস্থা, সেখানে কূটনৈতিক সম্পর্কের উপরে শুধুমাত্র আস্থা রাখছে না, ভারত সামরিক শক্তির উপরেও আস্থা তৈরি করবার চেষ্টা করছে। এই সামরিক শক্তির উপর আস্থা তৈরির চেষ্টা থেকেই চিকেন স্ন্যাক সবচেয়ে সংবেদনশীল। অন্য এলাকা যেটি হোক না কেন, বিশেষ করে 7টি রাজ্যের 4.5 কোটি মানুষের জীবন, এই ভারতের অন্যাঞ্চলের সঙ্গে যুক্ততা, ভারতের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কিছু, এই 22 কিলোমিটারকে সুরক্ষা দেবার জন্য ভারত ব্যাপক প্রস্তুতি নিয়ে বসে আছে। অনেকে অনেক কথাই বলেন যে ভারত অমুক তারিখে হামলা করবে। অমুক তারিখ দিয়ে আসলে বাংলাদেশে বা যে কোনো জায়গায় পৃথিবীর কোথাও কোনো তারিখ দিয়ে হামলা হয়েছে? আগাম ঘোষণা দিয়েছে যে অমুক দিন অমুক তারিখে হামলা হবে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি মাত্র হামলা করেছে ইরানে। আপনি জানতেন বা কেউ জানতো যে ওই দিন ইরানে হামলা হবে? এগুলো বলে কয়ে হয় না। এই যে ভারত পাকিস্তানে
গত 6 মে দিবাগত মধ্যরাতে যে হামলে পড়লো, কেউ কিছু জানতো? গোয়েন্দারা ছাড়া বেসামরিক লোকজন কি জানতো? জান না। কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন জায়গা থেকে গুজব ছড়ানো হয় যে অমুক দিন অমুক তারিখ দিয়ে হামলা করা হবে। তারিখ দিয়ে হামলা হয় না। ভারত প্রস্তুতি নিয়ে বসে আছে, আপনি বাড়াবাড়ি করবেন আপনাকে ফুটিয়ে দেবে। যাই হোক, চিকেন স্নেক নিয়ে ব্যাপক তৎপরতায় ভারত, এটি আমাদের মাথায় রেখে চলতে হবে। কোনো ধরনের উল্টাপাল্টা হলে কিন্তু আমাদের দিকে ধেয়ে আসবে, এটি মাথায় রেখে চলতে হবে। সো আজকে বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার যে বিষয়টি, সেটি হচ্ছে যে তারেক রহমান বর্তমানে এই পরিস্থিতিতেও বাংলাদেশে কেন যাচ্ছেন না? তার মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার জীবন সংকটাপন্ন অবস্থায়, এই পরিস্থিতিতেও কেন তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন না? এই প্রশ্নটি মানুষের মনে মনে এখন কেন মনে মনে? আপনি দেখেন যে বাংলাদেশের যদি বর্তমান পরিস্থিতি বিবেচনা করেন, যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের টেম্পু স্টেশন থেকে নিয়ে লঞ্চ ঘাট, গোদারা ঘাট, নৌকা ঘাট, বাস স্টেশন থেকে নিয়ে গরুর হাট থেকে, ছাগলের হাট থেকে, বেড়ার হাট থেকে, বানরের হাট থেকে, কুকুরের হাট থেকে যত হাট আছে সব হাটের ইজারা এখন তোলেকে বিএনপি। চাঁদাবাজি, দান্দাবাজি যা আছে বাংলাদেশে এখন বিএনপির অপর নাম হয়েছে চাঁদাবাজ দল বিএনপি। এখন এই দলটা বাংলাদেশের সব জায়গার মধ্যে এখন তাদের নিয়ন্ত্রণ করছে, কর্তৃত্ব করছে। কিন্তু তাদের নেতা, তারা যাকে নেতা বানে, তারেক রহমান, সেই তারেক রহমান এখন বাংলাদেশে যাচ্ছেন না। তার মা, গর্ভধারিণী মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সংকটাপন্ন অবস্থা, হসপিটাল আছেন, কিন্তু সে দেশে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? সো উনি বলছেন যে তার যাওয়ার সিদ্ধান্তটা নাকি তার উপরে নির্ভর করে না। তো জনাব তারেক রহমান, আপনার কাছে জানতে চাই, দেশবাসী জানতে চায়, আপনার দলের নেতা কর্মীরা জানতে চায়, আমরা জানতে চাই রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে, তাহলে আপনার যাওয়া কার উপরে নির্ভর করছে? আপনি কার উপরে, কাকে ভয় পাচ্ছেন? শোনেন, এত সোজা সবটা পেঁচিয়ে পুচিয়ে কথা বলার দরকার নাই। সোজা কথা যেটা হচ্ছে, তারেক রহমান একজন বাংলাদেশের রাজনীতিতে একজন কাপুরুষের নাম হচ্ছে তারেক রহমান। তাই তারেক রহমানের যত নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী আছেন দলের, তাদের উদ্দেশ্যে বলছি, ভাই, আপনাদের যেই নেতা তার জীবন, আপন মায়ের, গর্ভধারিণী মায়ের এই পরিস্থিতিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যার মা থাকে, সংকটাপন্ন অবস্থায় যার মা মৃত্যু শয্যায় থাকে, তাকে দেখতে সে বাংলাদেশে যায় না। আর আপনারা মনে করেছেন যে আপনাদের কিছু হলে সে যাবে, আপনাদের পাশে দাঁড়াবে? জীবনও দাঁড়াবে না, কঠিন কালেও দাঁড়াবে না। সো বয়কট, এই ধরনের বাংলাদেশে এই ধরনের নেতৃত্বকে আপনারা বয়কট করুন। আর আরেকটা বিষয় বলবো আপনাদেরকে, যে দেশ হচ্ছে মায়ের মতো, দেশকে মানুষ মায়ের মতো ভালোবাসে। যে তার আপন মাকে দেখতে সে বাংলাদেশে জীবনের ভয়ে, হুমকির ভয়ে যায় না, তাহলে কোনো বিপদে আপদে সে কি দেশের পাশে দাঁড়াবে? কখনো সে দেশের পাশে দাঁড়াবে না। সো এই ধরনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে চাঁদাবাজি করতে পারবেন আপনি, কিন্তু বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না, দেশের কোনো কল্যাণে আসবে না। আর আপনারা এতদিন বলেছেন যে তারেক রহমান বাংলাদেশে যায় না, কিসের ভয়ে যায় না? আওয়ামী লীগের ভয়ে যায় না, আওয়ামী লীগ তাকে অ্যারেস্ট করবে, গ্রেপ্তার করবে, জেলে দিবে। কিন্তু এখন আপনি যাচ্ছেন না কেন? এখন তো আপনারা বাংলাদেশের সব টেম্পু স্টেশন থেকে নিয়ে গোদারাঘাট থেকে লঞ্চ ঘাট সবই আপনাদের দখলে, চাঁদাবাজি করছে। এখন আপনারা দেশে যাচ্ছেন, এখন আপনি দেশে যাচ্ছেন না কেন জনাব তারেক রহমান? তার মানে হচ্ছে যে আপনার নেতৃত্ব হচ্ছে একটা কাপুরুষিত নেতৃত্ব। সো আমি দেশবাসীকে বলবো, এইসব নেতৃত্ব থেকে আপনারা মুখ ফিরিয়ে নিন। এবং এই কথা আপনাদেরকে বলছি, গ্যারান্টি সহকারে বলছি, যে এই বাংলাদেশে তারেক রহমানের আগে বাংলাদেশে যাবে শেখ হাসিনা। শেখ হাসিনা 1981 সালে, শোনেন, আজকে যদি আপনারা এই পরিস্থিতি ব্যাখ্যা করেন, আজকে তারেক রহমান কিসের জন্য বাংলাদেশে, পুরো বাংলাদেশ তাদের দখলে থাকা সত্ত্বেও আজকে তারেক রহমান বাংলাদেশে যাচ্ছে না? 1981 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশে গিয়েছিলেন, তখন আপনারা চিন্তা করে দেখুন তার কি প্রতিকূল পরিস্থিতি ছিল। তখন বাংলাদেশে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে মৌলবাদীর 71-এ পরাজিত শক্তিরা বাংলাদেশে রাম রাজত্ব করেছিল। জিয়া রহমান বঙ্গবন্ধুর খুনিদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, তাদেরকে মন্ত্রী সভায় স্থান দিয়েছিল, তাদেরকে বিভিন্ন দেশে দূতাবাসে চাকরি দিয়েছিল, জামাতকে প্রতিষ্ঠিত করেছিল, মৌলবাদীদেরকে প্রতিষ্ঠিত করেছিল জিয়া রহমান। তারপরে সেই রকম অনুকূল পরিস্থিতি, তখন প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেতাও ছিলেন না, তখন সংসদেরও কোনো নেতা ছিলেন না, এমপিও ছিলেন না। উনি জানতেন বাংলাদেশে গেলে ওনার মৃত্যু ভয় আছে, ওনার রিস্ক আছে। তারপরও শত বাধা, প্রতিকূলতা, ভয়, মৃত্যু সবকিছুকে উপেক্ষা করে তখন 1981 সালে
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে গিয়েছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেছিলেন, বাংলাদেশের হাল ধরেছিলেন, এদেশের জনগণের নেতৃত্ব দিয়েছিলেন। এটার নামই হচ্ছে শেখ হাসিনা। সেই শেখ হাসিনা জঙ্গিদের হামলার ভয়ে, জঙ্গিরা তাকে মেরে ফেলতে পারে সেই সংখ্যা থেকে সেনাবাহিনী তাকে তাদের নিজস্ব হেলিকপ্টারে করে ভারতে নিয়ে গেছেন। তাকে 5 আগস্ট তাকে জঙ্গি হামলা করে তাকে হত্যা করতে পারে সেই আশঙ্কা থেকে সেনাবাহিনী তাকে ভারতে নিয়ে গেছেন। এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে চান। শুধু শেখ হাসিনা যদি এইটুকু জানতে পারেন যে জঙ্গিরা তাকে হামলা করে মেরে ফেলবে না, তা সে জেলে যাবে, নিশ্চিত সে জেলে যেতে পারবে বাংলাদেশে। শুধু এইটুকু জানার পরে বাংলাদেশে ন্যূনতম পরিমাণ যদি রাজনৈতিক স্টেবিলিটি আসে, তখন ইনশাল্লাহ শেখ হাসিনা বাংলাদেশে চলে যাবে। আজকে তারেক রহমানের মতো আওয়ামী লীগ বাংলাদেশে দান্দাবাজি টেম্পোরেশন সবকিছু দখল করার পরেও তারেক রহমান যেখানে যায় না, সেখানে বাংলাদেশে ন্যূনতম পরিমাণ যদি একটু স্পেস পায় যে তাকে জঙ্গি হামলার মাধ্যমে তাকে হত্যা করা হবে না, তাহলে শেখ হাসিনা বাংলাদেশে যাবে। আর ইনশাল্লাহ অচিরেই শেখ হাসিনা বাংলাদেশে যাবে, ইনশাল্লাহ বাংলাদেশে যাবে, ইউনূসের পতন হবে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ। সেই সাহস, সেই ত্যাগ, সেই মহিমা শেখ হাসিনার আছে। ইনশাল্লাহ শেখ হাসিনা সেটি বাস্তবায়ন করবেন। সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের সবাইকে বলবো, দলমত ভেদাভেদ সবকিছু ভুলে সবাইকে বলবো, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে আবার গণতন্ত্রের যাত্রায় উন্নতি করুন। শেখ হাসিনার গণতন্ত্রের যাত্রায় অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তারেক রহমানের মতো কাপুরুষ আর 71-এর জঙ্গি জামাত শিবির দিয়ে দেশের কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই সকলকে বলবো, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আবার সংগঠিত হয়।